আজকের লেসনে আমরা জানব গতিশক্তি সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যার ব্যাপারে। তো দেরি না করে শুরু করা যাক। তো প্রথমেই দেখা যাক যেসব গাণিতিক সূত্র আমাদেরকে মাথায় রাখতে হবে যদি আমরা ম্যাথগুলো করতে চাই। তো প্রথমেই আমরা দেখতেছি গতিশক্তির সূত্র। তো গতিশক্তির সূত্র তো অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে, যেহেতু আমরা গতিশক্তির গাণিতিক সমস্যাই করতে চাচ্ছি। তো গতিশক্তির যে গাণিতিক সমস্যাটা যদি করতে চাই, আমাদের অবশ্যই গতিশক্তির যে সূত্রটি সেটি মাথায় রাখতে হবে। সেটি হচ্ছে ইকে ইকুয়ালস টু হাফ এম ভি স্কয়ার। কারণ এটাকে যে সবসময় আমরা এই ফর্মেটেই দেখবো তা না, এটাকে চাইলে আমরা মাঝে মধ্যে অন্য ফর্মেটেও দেখতে পারি। সেটা কেমন? সাপোজ এখানে এই যে হাফ এম ভি স্কয়ার, এটাকে আমি বলতে পারি যে এটা মানে হচ্ছে এম ভি স্কয়ার বাই 2। এবার যদি আমি উপরে একটা এম দিয়ে গুণ দিই আর নিচেও একটা এম দিয়ে গুণ দিই, তাহলে আমার উপরের টার্মটাকে আমি কি বলতে পারি? যেহেতু উপরে এম দুটো হয়ে গেল, তার মানে এম ইন্টু এম, তাহলে এটা কি হবে? এম স্কোয়ার, তাহলে এম স্কোয়ার ভি স্কোয়ার বা এম ভি হোল স্কোয়ার বলতে পারি। তো এম ভি হোল স্কোয়ার যদি উপরে বলি আর নিচে কি ট্রাইস এম, তাহলে আমরা কি বলতে পারি যে এম ভি হোল স্কোয়ার এটা মানে কি? এটা মানে হচ্ছে ভরবেগ। তো ভরবেগ যদি হয় তাহলে আমরা বলতে পারি পি স্কোয়ার, কারণ এম ভি আমরা জানি কি ভরবেগ ইকুয়ালস টু ভর ইন্টু বেগ। তাহলে এখানে কি আছে? ভর আছে, সাথে বেগ আছে, ভর আর বেগের গুণফল, এটাকে তো আমরা ভরবেগ বলে সূচিত করতে পারি। তাহলে এটা জাস্ট সিম্পলি কি হলো? পি স্কয়ার বাই 2m। তাহলে আমরা বলতে পারি কি ইকে ইকুয়ালস টু হাফ এম ভি স্কয়ার অথবা ইকে ইকুয়ালস টু পি স্কয়ার বাই 2m। আমরা অনেক রূপেই দেখতে পারি ম্যাথ করতে গিয়ে। তারপরে আমাদের মাথায় রাখতে হবে বিভব শক্তির সূত্রটি অবশ্যই মাথায় রাখবো, যদিও বিভব শক্তির সমস্যা আমরা এই লেসনে করব না। তারপর আমরা মাথায় রাখবো, আর এখানে মাথায় রেখো যে বিভব শক্তির যে সূত্রটি আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু অভিকর্ষী বিভব শক্তি, তাই না? যখন আমরা থিওরিতে ডিসকাস করছি, তাই না, থিওরিতে যখন আমরা ডিসকাস করছি বিভব শক্তি নিয়ে, তখন আমরা বিভব শক্তি কত রকমের হতে পারে সেটা দেখছি, যে এটা অভিকর্ষী বিভব শক্তি হতে পারে, স্থিতিস্থাপক বিভব শক্তি হতে পারে, আবার কি হতে পারে, আবার তড়িৎ বিভব শক্তি হতে পারে। তো বিভব শক্তির অনেক রকমের রূপ থাকতে পারে। তো এখানে আমরা যে সূত্রটি দেখতে পাচ্ছি সেটা কিন্তু অভিকর্ষী বিভব শক্তি সূত্র। তো যদিও আমরা থিওরিতে দুটোরই সংজ্ঞা নিয়ে আলোচনা করেছি, গতিশক্তি বিভব শক্তি দুটোর সংজ্ঞা নিয়ে আলোচনা করেছি, তারপর আমরা আরেকবার একটু রিমাইন্ড করার চেষ্টা করি যে গতিশক্তির সংজ্ঞাটিকে। গতিশক্তির সংজ্ঞা হচ্ছে কোনো বস্তু তার গতির জন্য যে কাজ করার যে সামর্থ্য অর্জন করে সেটাই হচ্ছে তার গতিশক্তি। গতির জন্য যে কাজ করার সামর্থ্য অর্জন করতেছে। আর বিভব শক্তি হচ্ছে কোনো বস্তুর অবস্থা বা অবস্থানের পরিবর্তনের জন্য সেটির যে কাজ করার যে সামর্থ্য অর্জন করে বা সামর্থ্য লাভ করে সেটি হচ্ছে বিভব শক্তি। অভিকর্ষী বিভব শক্তির বেলা আমরা যেমন উদাহরণস্বরূপ বলতে পারি যে কোনো বস্তুকে আমি যদি কোনো একটা অবস্থান থেকে একটু উঁচুতে উঠিয়ে রাখি, সেই ক্ষেত্রে সে অভিকর্ষের বিপরীতে যে পরিমাণ উঠাতে হয়েছে ওই পরিমাণ কাজ করতে হয়েছে বাইরের এজেন্টের দ্বারা, তাহলে ওই পরিমাণ যে পরিমাণ কাজ করতে হয়েছে ওই পরিমাণ শক্তি তার ভিতরে কি হিসেবে থাকবে? তার ভিতরে স্টোরড অবস্থায় থাকবে। তো স্টোরড অবস্থায় থাকলে কি সে ওই সমপরিমাণ শক্তির দ্বারা কি করতে পারবে? কাজ করতে পারবে। তাহলে এটা গেল অভিকর্ষী বিভব শক্তি। তারপর শেষে আমরা যেটা মাথায় রাখবো সেটা হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। এখন কাজ শক্তি উপপাদ্য আমাদেরকে কি বলছে? কাজ শক্তি উপপাদ্য আমাদেরকে বলছে যে কৃত কাজ হচ্ছে গতিশক্তির পরিবর্তনের সমান। তার মানে সাপোজ কোনো একটা বস্তু প্রথম যে বেগ ছিল, সাপোজ কোনো একটা বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে, তো কিছুক্ষণ পরে সেটার বেগ হয়ে গেল 10 মিটার পার সেকেন্ড। তাহলে প্রথম 5 মিটার পার সেকেন্ড থাকা অবস্থায় সেটার যে গতিশক্তি ছিল, তাই না, হাফ এম ইউএসকে যে টার্মটা ছিল, আর পরে যখন 10 মিটার পার সেকেন্ড সেটা বেগ হয়ে গেল, তখন যে নতুন হাফ এম ভিএসকে নতুন যে গতিশক্তি আমরা পাচ্ছি, এই দুটোর মাঝখানে একটা ডিফারেন্স আছে। সাপোজ ফার্স্টে ওর গতিশক্তি ছিল 100 জুল, আর তারপর কিছুক্ষণ পরে ওর গতিশক্তি হয়ে গেল 200 জুল। তাহলে এই যে 100 থেকে 200 হলো, এই যে মাঝখানে 100 জুল, এই 100 জুল কাজ ওর উপর হয়েছে দেখাই ওর কি হয়েছে, ওর যে বেগটা সেটা কি, বা ওর যে গতিশক্তিটা সেটা কি 100 জুল থেকে 200 জুল যেতে পারছে, ওর উপরে একটা কাজ হয়েছে এই জন্য। তো এটা খুবই বেসিক একটা সূত্র যেটা আমরা থিওরিতে অলরেডি ডিসকাস করছি কাজ শক্তি উপপাদ্য ব্যাপারে, যে কৃত কাজ হচ্ছে গতিশক্তি পরিবর্তনের সমান। সেই মতে অনেক সময় হতে পারে, অনেক সময় আবার গতিশক্তি কমেও যেতে পারে। সাপোজ কোনো কিছুর গতিশক্তি 500 জুল থেকে 0 হয়ে গেল, তার মানে একদম গতিশক্তি শেষ হয়ে গেল বা সেটা একদম থেমেই গেল। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু একটা বাধাদানকারী বলের দ্বারা কোনো একটা কাজ করতে হবে ওকে থামিয়ে দেওয়ার জন্য। তো এটা খুবই বেসিক, ফিজিক্সের বেসিক একটা বিষয় হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। তো এটির থেকে গাণিতিক সমস্যাও আমরা দেখার চেষ্টা করব। তো এই যে গতিশক্তি সম্পর্কিত যে গাণিতিক সমস্যার যে লেসনটি, এটাকে আমরা কয়েকটি অংশে বিভক্ত করে চিন্তা করব। তো আজকে হচ্ছে যেহেতু আমরা কয়েকটি উদাহরণ দেখব বা কয়েকটি সমস্যা দেখব, সেটার প্রথম অংশটা দেখব আমরা আজকে।
তো প্রথমেই তাহলে আমরা দেখি যে আমাদের প্রথম সমস্যাটা কি। আমাদের প্রথম সমস্যাটা আমাদেরকে কি বলছে যে 3 কেজি ভরের একটি পাথরকে 30 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলো। 2 সেকেন্ড পরে উহার গতিশক্তি কত? এখানে আমার জি কিন্তু দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যদি আমরা জানি যে জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বা মাঝে মধ্যে ম্যাথের ভিতর জি এর মান কি 9.8 এর জায়গায় 10 ব্যবহার করতে বলা হতে পারে, সেই ক্ষেত্রে আমরা কি জি এর মানটা কত ব্যবহার করব? 10 ব্যবহার করব। তাহলে এই সমস্যাটি দেখা যাক যে কিভাবে আমরা এই সমস্যাটি সলভ করতে পারি। তাহলে আমাদের এটি কি বলছে যে সাপোজ তুমি তোমার বন্ধুদেরকে নিয়ে খেলতেছো, হঠাৎ তোমার কোনো এক বন্ধু কি করলো, সে কোনো একটা 3 কেজি ভরের পাথরকে সে কি করলো 30 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করলো। তাহলে উপর দিকে যদি নিক্ষেপ করে তাহলে 2 সেকেন্ড পরে উহার গতিশক্তি কত? তার মানে 2 সেকেন্ড পরে, ধরে নিলাম যে 2 সেকেন্ড পরে বস্তুটি এখানে আছে। এই যে টাইম যখন 2 সেকেন্ড গেল, টাইম যখন 2 সেকেন্ড গেল, টি ইকুয়ালস টু 2 সেকেন্ড পরে বস্তুটি কি এখানে আছে, তাই না? আরেকবার যদি আমরা দেখি যে 30 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলে আমার বের করতে হবে যে 2 সেকেন্ড পরে সেটি গতিশক্তি কত। আমার জি ব্যবহার করতে হবে কি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে গতিশক্তি যদি আমরা বের করতে চাই, আমরা যেহেতু গতিশক্তির সূত্র কি জানি, আমরা জানি ইকে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। এবং এই ক্ষেত্রে যেহেতু পাথরটির ভর আমাদের প্রশ্নেই বলে দেওয়া আছে 3 কেজি, তাই না? পাথরটি ভর বলে দেওয়া আছে 3 কেজি, তাহলে আমাদের তো ভর নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু আমার যে ঝামেলাটা সেটা হচ্ছে আমি তো বেগটা জানি না, তাই না? আমার জানতে হবে যে 2 সেকেন্ড পরে এই অবস্থায় থাকা অবস্থায় পাথরটির বেগ কত। তো সেই বেগটা যদি আমরা বের করতে চাই, যেহেতু আমি আদিবেগ জানি, একটু চিন্তা করে দেখো যে আমরা কোন গাণিতিক সূত্রটি ব্যবহার করতে পারি। যেহেতু আমরা আদিবেগ জানি ইউ হচ্ছে 30 মিটার পার সেকেন্ড, আমি টাইম জানি, আমি ভি জানতে চাচ্ছি, তাই না? জি তো জানি। তাহলে একটু চিন্তা করে দেখো যে ইউ ভি জি টি এটার এরকম দিয়ে কোন গতির সূত্রটি তোমার মাথায় আসে, এই কয়টি রাশি থেকে কোন গতির সূত্রটি তোমার মাথায় আসে? তো অবশ্যই আমি আশা করি সবারই মাথায় আসতেছে যে কোন সূত্রে ব্যবহার করা উচিত, ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি। কারণ কি এক্ষেত্রে যেহেতু উপরের দিকে নিক্ষেপ করতেছি, নিক্ষিপ্ত বস্তু উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু, তার মানে অবশ্যই আমরা প্লাস ব্যবহার করবো না, আমরা কি ব্যবহার করবো? আমরা মাইনাস ব্যবহার করবো। তাহলে আমাদের যে সূত্রটি সেটি কি হবে, ভি এর যে বের করার যে সূত্রটি সেটি হবে ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি। তো ভি ইকুয়ালস টু যদি ইউ মাইনাস জিটি হয়, তাহলে এখান থেকে আমি যেহেতু ইউ জানি 30, জি তো বলেই দেওয়া হচ্ছে 10 ব্যবহার করতে বলতেছে, আর 2 সেকেন্ড পর, তার মানে আমি অবশ্যই খুব ইজিলি ভি বের করে ফেলতে পারবো। তাহলে আমরা আমাদের সূত্রটিকে এভাবে লিখি যে হাফ এম ভি স্কোয়ার জায়গায় আমি তাহলে কি লিখবো, ভি এর জায়গায় লিখবো ইউ মাইনাস জিটি হোল স্কোয়ার। তাহলে ইউ মাইনাস জিটি হোল স্কোয়ার যদি হয়, আমরা তাহলে হাফ এম এর জায়গায় কত বসাবো, 3 কেজি ভরের বস্তু, আর ইউ মাইনাস জিটি, তাহলে ইউ মাইনাস জিটি এটাকে আমরা কি করব, ইউ এর জায়গায় কত হবে 30 মাইনাস জি, যেহেতু আমার 10 ব্যবহার করতে বলা হচ্ছে তাহলে আমি 10 ব্যবহার করব, আর টি এর জায়গায় কত হবে, টি এর জায়গায় হবে 2 সেকেন্ড পরে, তাহলে এটা হোল স্কোয়ার। তো এটা হোল স্কোয়ার যদি হয় তাহলে আমাদের অ্যান্সারটি কত হবে 30 মাইনাস 20, 30 মাইনাস 20 মানে কত 10, 10 এর স্কোয়ার কত 100, তাহলে 100 ইন্টু 3, 300/2, তার মানে 150 জুল। তাহলে আমাদের অ্যান্সার কি হবে, গতিশক্তি কত হবে 2 সেকেন্ড পর, ওটার 150 জুল। তাহলে 3 কেজি ভরের একটি পাথরকে 30 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলে 2 সেকেন্ড পর উহার গতিশক্তি কত হবে, 2 সেকেন্ড পর এখানে থাকা অবস্থায় ওর যে গতিশক্তিটা হবে সেই গতিশক্তিটার মান আমরা কত বলবো, আমরা বের করলাম ইকে ইকুয়ালস টু 150 জুল। এবার তাহলে পরের সমস্যাটি দেখা যাক। পরের সমস্যাটি আমাদেরকে কি বলছে, 6000 কেজি ভরের একটি দৌড়ানো হাতির সামনে, হাতিটির বেগ যদি হয় 10 মিটার পার সেকেন্ড, 6000 কেজি ভরের একটি দৌড়ানো হাতির সামনে পড়লে তোমার দিনটাই খারাপ যাবে। 1 কেজি ভরের একটি কামানের গোলাকে কত দ্রুত ছুটতে হবে যদি সেটির গতিশক্তি হাতিটির সমান হয়। তাহলে আমাদের এই প্রবলেমে কি বলতেছে, 6000 কেজি ভরের একটি দৌড়ানো হাতি, তাহলে এই মনে করলাম আমাদের হাতি, এবং হাতিটির ভর হচ্ছে 6000 কেজি, আর এটি দৌড়াচ্ছে কত বেগে, এটি দৌড়াচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে আমাদের হাতিটির যে ভর, আমি এটাকে লিখতে পারি কি বড় এম দিয়ে লিখতে পারি, তাই না? বড় এম দিয়ে যদি লিখি তাহলে এটা হচ্ছে 6000 কেজি, এবং সেটার যে দৌড়ানোর বেগ, এখানে যদি আমরা পজ করে দিয়েছি, বাট হাতিটা তো দৌড়াচ্ছে, এবং কত বেগে দৌড়াচ্ছে আমরা ধরে নিচ্ছি এটা রাফলি 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে।
ওকে, তো এটা যদি 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ায়, তাহলে এটার সামনে যদি তুমি পড়ো তাহলে নিশ্চয়ই তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। এবার পরে এই প্রশ্নের যে পরের অংশ আমাদেরকে কি বলতেছে, যে 1 কেজি ভরের একটি কামানের গোলাকে, তাহলে এই মনে করলাম আমরা আমাদের কামান, আর এই কামানের ভিতর যে গোলা মনে করলাম 1 কেজি ভরের একটি কামানের গোলা, এটা তো কামান, কিন্তু কামানের ভিতর তো কামানের গোলা আছে। এই যে কামানের গোলা, এই কামানের গোলার যে ভর সেটা কত, সেটা হচ্ছে মনে করলাম 1 কেজি। তাহলে আমাদের এই এম হচ্ছে 1 কেজি, এটাকে আমরা ছোট এম দিয়ে লিখি আর কি, যেহেতু কামানের গোলা আর হাতির মধ্যে এটা মানে কম ভরের, বেশি ভরেরটাকে আমরা বড় এম দিয়ে লিখলাম আর কম ভরেরটাকে ছোট এম দিয়ে লিখলাম। আর আরেকটা কাজ করি, হাতির যে বেগটা এটাকে আমরা বড় ভি দিয়ে লিখি 10 মিটার পার সেকেন্ড। আর আমরা জানতে চাচ্ছি কি কামানের গোলাকে কত দ্রুত ছুটতে হবে, তার মানে কি আমরা কামানের গোলার বেগ বের করতে চাচ্ছি, তার মানে ছোট ভি, কামানের গোলার যে বেগ ভি মানে ছোট ভি দিয়ে প্রকাশ করতেছি, আমরা সেটা জানতে চাচ্ছি। এখন আমাদের প্রশ্নে কিন্তু বলতেছে যে 1 কেজি ভরের একটি কামানের গোলাকে কত দ্রুত ছুটতে হবে যদি সেটির গতিশক্তি হাতিটির সমান হয়। তার মানে কি কামানের গোলা আর হাতিটি দুটোর গতিশক্তি কি হবে, গতিশক্তি সমান হবে। তাহলে আমরা বলতে পারি যে ইকে কামানের গোলা, ইকে গোলা মানে কামানের গোলা ইকোস টু কি হবে, ইকে হাতি, মানে কামানের গোলার গতিশক্তি হাতির গতিশক্তির সমান হবে। এবার ইকে গোলা মানে কি, ইকে গোলা মানে হচ্ছে হাফ এম ভি স্কয়ার, আর ইকে হাতি মানে হচ্ছে কি হাফ বড় হাতের এম বড় হাতের ভি স্কয়ার। তো এখান থেকে আমরা কিন্তু সবকিছু জানি, আমার জাস্ট সিম্পলি কি বের করতে হবে, আমার বের করতে হবে এই যে ছোট ভি এর মান বা কামানের গোলাটির যে বেগ সেটি বের করতে হবে। তো সেটি যদি আমরা বের করতে চাই আমরা জাস্ট সবগুলো মান বসিয়ে দিই, দুপাশ থেকে আমরা হাফ কি করে দিতে পারি, হাফকে কাটাকাটি হয়ে যাচ্ছে, তো আমরা সিম্পলি বলতে পারি এম ভি স্কয়ার, ছোট এম মানে কি কামানের গোলার যে ভর 1 ইন্টু ভি স্কয়ার, যেটা আমরা ভি জানতে চাচ্ছি, আর এই পাশে বড় এম হচ্ছে 6000 কেজি, আর তার সাথে যে ভি স্কয়ার সেটা মানে কি 10 স্কয়ার, কারণ হাতিটির বেগ কিন্তু 10 মিটার পার সেকেন্ড। তো হাতিটির বেগ যদি 10 মিটার পার সেকেন্ড হয় সব বসিয়ে দিলাম, এখান থেকে আমি জাস্ট কি করবো, আমাদের ভি স্কয়ার ইকুয়ালস টু কি হবে, ভি স্কয়ার ইকুয়ালস টু হবে 6000, তার সাথে গুণ হবে 100, তার মানে আরো দুটো শূন্য। তাহলে আমাদের ভি জাস্ট সিম্পলি কি হবে, আমাদের যে ভি, আমাদের যে কামানের গোলার যে বেগ, সে কামানের গোলার বেগ ভিটা হবে যে সিম্পলি রুট 6 লাখ, মানে 6 লাখের রুট করলে যা হয়। তো 6 লাখের রুট করলে এটা অ্যান্সারটা যেটা আমরা পাবো সেটা হচ্ছে 774.597 মিটার পার সেকেন্ড, বা এটাকে আমরা কি বলতে পারি, এটাকে বলতে পারি রাফলি 775 মিটার পার সেকেন্ড। আমরা একটু ব্যালেন্স করে নিলাম আর কি, একটু রাউন্ড করে নিলাম। আচ্ছা, তাহলে আমাদের তাহলে এটার অ্যান্সারটা আমরা কি পেলাম, যে 6000 কেজি ভরের একটি দৌড়ানো হাতির সামনে, যেটা বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, সেটার সামনে পড়লে তোমার দিনটাই খারাপ যাবে। 1 কেজি ভরের একটি কামানের গোলাকে, 1 কেজি ভরের একটি কামানের গোলাকে এক্স্যাক্টলি 775 মিটার পার সেকেন্ড দ্রুতিতে ছুটতে হবে যদি সেটি গতিশক্তি হাতিটির সমান হয় আর কি। তাহলে কি দুটোর গতিশক্তি সমান হবে, বাট যেহেতু হাতির বেলায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি ভরটা বেশি বেগটা কম, আর কামানের গোলার বেলায় যেহেতু ভরটা কম তাহলে বেগটা অনেক বেশি হবে, বাট ওভারঅল যে দুটোর গতিশক্তি সেটা কি হবে, সমান হবে। তাহলে এটা গেল আমাদের এই প্রশ্নের উত্তর। এবার একটা জিনিস চিন্তা করো, যে দৌড়ানো হাতিটি বা কামানের গোলাটি আলাদাভাবে যদি ইটের দেয়ালে আঘাত করে, তাহলে ইটের দেয়ালের মানে কোন একটা ইটের দেয়ালে, একবার হচ্ছে হাতিটা দৌড়ে এসে ইটের দেয়ালে আঘাত করলো, আর পরে কি হলো কামানের গোলা গিয়ে একটা ইটের দেয়ালে আঘাত করলো, সেম ইটের দেয়ালেই, তাহলে ইটের দেয়ালের পরিণতি কেমন হবে একটু চিন্তা করে দেখো। সাপোজ প্রথম আমরা দেখতেছি হাতিটা দৌড়ে এসে কি করতেছে, ইটের দেয়ালে আঘাত করতেছে, সেই ক্ষেত্রে পরিণতিটা হবে যখন হাতিটি ইটের দেয়ালে আঘাত করবে, ইটের দেয়ালটি হয় ভেঙে যাবে, হাতিটির অবস্থাও খারাপ হয়ে যাবে। কারণ কি, হাতিটার যে এনার্জি, কারণ যখনই এই কেসটা হবে হাতিটার তো একটা গতিশক্তি আছে, তাই না, হাতিটার যে গতিশক্তি আছে, যদিও এই ক্ষেত্রে আমাদের দুটোর গতিশক্তি সমান, কামানের গোলার গতিশক্তিও যা আর হাতির গতিশক্তিও তা, দুটোর গতিশক্তি সমান হলেও হাতিটা যেহেতু একটা মানে বড় সাইজের একটা প্রাণী, তো এটি যখন দেয়াল আঘাত করবে তখন যে এই যে শক্তির যে ট্রান্সফরমেশন হবে বা শক্তির যে রূপান্তরটা হবে, এটা কিন্তু বিশাল জায়গা জুড়ে হবে। তো এর ফলশ্রুতিতে কি হবে, এর ফলশ্রুতিতে হবে কি আমার পুরো দেয়ালটাই হয়তো ভেঙে যাবে,
বা যদি দেয়ালটা যথেষ্ট শক্ত হয় সেই ক্ষেত্রে হাতির অবস্থা খারাপ হয়ে যাবে, বা এমন হতে পারে যে হাতিও ভেঙে যাচ্ছে, দেয়ালও ভেঙে যাচ্ছে, মানে খুবই জঘন্য অবস্থা হয়ে যাবে আর কি। বাট এই ক্ষেত্রে কিন্তু দেয়ালের উপর ইম্প্যাক্ট এমন না যে হাতি এসে আঘাত করতেছে, হাতি ওই বরাবর মানে ফুটো হয়ে বের হয়ে গেল, বাকি দেয়ালের বাকি অংশটা সেম থেকে গেল, এরকম না কিন্তু। তাহলে যখন হাতিটি দেয়ালে আঘাত করবে তখন হাতির অবস্থাও খারাপ হয়ে যাবে এবং দেয়ালের অবস্থাও খারাপ হয়ে যাবে, হয়তো দুটোই ভেঙে যাবে। তো এটা হচ্ছে তখন পরিণতি কেমন হবে। বাট যখন আমরা হাতিটির জায়গায় চিন্তা করবো যে একটা কামানের গোলার ইম্প্যাক্ট, মানে সেম গতিশক্তিরই কামানের গোলার ইম্প্যাক্ট কেমন হবে দেয়ালের প্রতি, তো দেখা যাক যে কামানের গোলার ইম্প্যাক্টটা কেমন হওয়া উচিত। তবে তুমি কি মনে করো যে কেমন হওয়া উচিত, যে চিন্তা করে দেখো। আশা করি সবাই ঠিক অনুমান করতে পেরেছো আর কি। যখন কামানের গোলাটি দেয়াল আঘাত করবে তখন কি হবে, তখন কিন্তু দেয়ালে জাস্ট ওই কামানের গোলা বরাবর একটা কি হয়ে যাবে, একটা ফুটো হয়ে যাবে, বাকি দেয়াল কিন্তু যেমন আছে তেমনই থাকবে। এখন এটার যে রিজনটা সেটা হচ্ছে কামানের গোলা, যদিও গতিশক্তি কিন্তু হাতিটি আর কামানের গোলা সেমই ছিল, বাট কামানের গোলার ক্ষেত্রে যে গতিশক্তিটি সেটা কিন্তু, বা কামানের গোলা অবজেক্টটা কিন্তু খুবই ছোট, তার মানে এবং এটা বেগ কিন্তু অনেক বেশি। হাতিটার বেলায় কিন্তু এটা ভর অনেক বেশি ছিল, বেগটাও কম ছিল, আবার সাইজটা অনেক বেশি ছিল। এই জন্য দেয়ালের ক্ষেত্রে ইম্প্যাক্টের পুরো দেয়াল জুড়ে এই হাতিটার যে ইম্প্যাক্ট সেটা ছড়িয়ে পড়ছিল, তার জন্য দেখা যাচ্ছে কি দেয়ালটা হয়তো ভেঙে যাবে, এরকম অবস্থা হবে। বাট যখন কামানের গোলা, তখন কিন্তু কামানের গোলাটা কিন্তু অপেক্ষাকৃত ছোট, অনেক ছোট, 1 কেজি ভরটা অনেক কম, বাট বেগটা কিন্তু অনেক বেশি। ভরটা কম কিন্তু বেগটা অনেক বেশি। তো এই জন্য কামানের গোলার ইম্প্যাক্ট হবে কি, জাস্ট দেয়ালে একটা ফুটো হয়ে যাবে, বাকি দেয়াল যেমন ছিল তেমনই হয়ে যাবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে হাতিটির বেলায় কিন্তু ওই যে হাতিটি ওই দেয়ালে এসে যখন ধাক্কা খাবে তখন থেমে যাবে, এটার গতিশক্তি হয়তো একদম শেষ হয়ে যাবে, কারণ দেয়ালের সাথে সাথে হাতির অবস্থা খারাপ হয়ে যাবে। বাট কামানের গোলার বেলায় কিন্তু এই দেয়ালটাকে ফুটো করে বের হয়ে যাওয়ার পরও কিন্তু কামানের গোলাটার কি একটা বেগ থাকবে, তার মানে তারপরও সে সামনের দিকে যেতে পারবে, কারণ এটার বেগ কিন্তু অনেক বেশি ছিল। গতিশক্তি আমরা দুইটার ক্ষেত্রেই দেখতে পাচ্ছি, হাতি এবং কামানের গোলা দুটোর গতিশক্তি সেম হওয়ার পরেও আমরা কিন্তু ইম্প্যাক্ট আলাদা দেখতেছি। হাতির বেলায় কি হচ্ছে, হাতিটি জাস্ট দেয়াল আঘাত করতেছে, দেয়াল ভেঙে যাচ্ছে, হাতির অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, ওখানেই গতিশক্তি শূন্য হয়ে গেল, বা পুরো দেয়াল জুড়ে ইম্প্যাক্টটা হলো, মানে ইম্প্যাক্টটা ছড়িয়ে পড়লো। আর যখন কামানের গোলাটা দেয়ালকে আঘাত করতেছে তখন কি হচ্ছে, যেহেতু কামানের গোলাটার সাইজ ছোট, ভর কম, বাট বেগটা অনেক বেশি, তো গতিশক্তি হাতিটির সমানই ছিল। তো যখন দেয়াল আঘাত করতেছে তখন দেয়াল বরাবর ফুটো হয়ে, তখন কিন্তু ওর যখন দেয়াল ভেদ করে চলে গেল, তারপর কিন্তু ওর গতিশক্তি কি, তারপর কিন্তু ওর গতিশক্তি শূন্য হলো না, তারপরও কিন্তু গতিশক্তি কি হচ্ছে, গতিশক্তি অবশিষ্ট থাকতেছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই ক্ষেত্রে দুটো অবজেক্ট জাস্ট সেম গতিশক্তি থাকার পরেও অবজেক্টের সাইজ এবং বেগ এসবের কারণে আমার ইম্প্যাক্ট কিন্তু বা প্রভাবটা কিন্তু একই দেয়ালের উপর, যদিও সেম গতিশক্তি তারপরেও ভিন্ন রকম হতে পারে। তাহলে আমরা একটু রিক্যাপ করি, হাতির বেলায় কি হবে, হাতির বেলায় দেয়ালটা ভেঙে যাবে, হাতিও হয়তো অবস্থা খারাপ হয়ে যাবে। আর কামানের গোলার বেলায় কি হবে, কামানের গোলার বেলায় জাস্ট একটা দেয়াল বরাবর একটা ফুটো হয়ে যাবে, এটা হচ্ছে কাহিনী। এবং তারপরেও কামানের গোলাটির গতিশক্তি কিছুটা অবশিষ্ট থাকবে, আরো সামনে চলে যাবে, আর বাকি দেয়ালটাও কিন্তু যেমন আছে তেমনই থাকবে, যদি দেয়ালটা মোটামুটি শক্ত সামর্থ্য হয় আর কি। এবার পরের গাণিতিক সমস্যাটি দেখা যাক। এটি আমাদের কি বলছে, একটি রাইফেলের গুলি একটি তক্তা ভেদ করে, যদি গুলির বেগ 3 গুণ করা হয় তাহলে একই পুরুত্বের কয়টি তক্তা ভেদ করতে পারবে। তাহলে আমাদের এটি কি বলছে যে একটি রাইফেলের গুলি একটি তক্তা ভেদ করতে পারে। যদি এখন মনে হতে পারে কি যে গুলির বেগ যদি 3 গুণ করা হয় তাহলে মনে হয় যে সিম্পলি কি 3টা তক্তা ভেদ করবে, তাই না? এটা হয়তো স্বাভাবিকভাবে মনে হতে পারে যে যখন গুলির ফার্স্টে যখন একটা তক্তা ভেদ করছিল, যখন আমি বেগ 3 গুণ করে ফেলছি তখন জাস্ট কি এখন 3টা তক্তা ভেদ করবে। কিন্তু এটা কিন্তু আমরা ম্যাথমেটিক্যালি এটার উত্তর আমাদের বের করতে হবে, আমরা একদম নিশ্চিত হয়ে বলতে পারি না যে এটা 3টা তক্তাই ভেদ করবে। তো দেখা যাক যে আসলে কয়টা তক্তা ভেদ করবে। হতে পারে 3টা তক্তা ভেদ করতে পারে, আগে আমরা একটু ম্যাথমেটিক্স করে দেখি। তোমরা গতিশক্তি বা পিছনে থিওরি যখন আমরা পড়ে এসেছি তখন তোমরা সবাই কাজ শক্তি উপপাদ্যের ব্যাপারে জেনেছ। তো এই কাজ শক্তি উপপাদ্য থেকে আমরা কি জানি, কাজ শক্তি উপপাদ্য থেকে আমরা জানি যে কৃতকাজ হচ্ছে গতিশক্তির পরিবর্তনের সমান। তার মানে কৃতকাজ W = কি হবে, গতিশক্তির পরিবর্তনের সমান। এখন
একটা জিনিস খেয়াল করে দেখো যে এই যে বন্দুক থেকে যখন গুলি বের হচ্ছে, ফার্স্টের কেসটা চিন্তা করি যে বন্দুক থেকে গুলি বের হচ্ছে, তো এই গুলিটা যখন এই যে দেয়ালে আঘাত করলো, গুলিটা যখন এই দেয়ালে আঘাত করলো, গুলিটি যখন এই কাঠের তক্তাটি ভেদ করলো, কাঠের তক্তা, একটা কাঠের তক্তা ভেদ করতে পারে। আচ্ছা, আমরা মনে করলাম যে কাঠের তক্তাটির পুরুত্ব হচ্ছে এক্স, কাঠের তক্তার পুরুত্ব হচ্ছে এক্স, আর গুলির যে ভর সেটা মনে করলাম আমরা এম, ঠিক আছে, ছোট এম দিয়ে, যে গুলির ভরটা হচ্ছে ছোট এম। তো এই ক্ষেত্রে গুলিটি যখন কাঠের তক্তাকে আঘাত করতেছিল, এই আগে আঘাত করার আগে গুলিটির তো একটা বেগ ছিল, তাই না? এখানে থাকা অবস্থায় তো গুলিটির একটা কি বেগ ছিল, সেই গুলিটির এখানে থাকা অবস্থায় যে বেগটা, মানে কাঠের তক্তা ভেদ করার আগে তখন যে বেগ, সেটাকে যদি আমি বলি যে ইউ, ঠিক আছে, তখন যে বেগ সেটা হচ্ছে ইউ, আদি বেগ। আর এটাকে ভেদ করার পর ওর বেগটা কি হয়ে গেল, শেষ বেগ যেটা, সেটা কি শূন্য, কারণ এটাকে ভেদ করার পর তো আর কোনো বেগ অবশিষ্ট থাকতেছে না। তাহলে এই ক্ষেত্রে যেহেতু গুলিটিকে কাঠের তক্তাটি গুলিটিকে পুরোপুরি থামিয়ে দিচ্ছে, তার মানে কাঠের তক্তাটি নিশ্চয়ই, গুলিটির তো একটা গতিশক্তি ছিল, তাই না? প্রথমে গুলিটির গতিশক্তি কি ছিল, হাফ এম ইউ স্কয়ার, আর পরে গুলিটির গতিশক্তিও কি হয়ে যাবে, জিরো। তাহলে গতিশক্তিও কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তো এই যে গতিশক্তি একটা নির্দিষ্ট মান থেকে শূন্য করে ফেলা হলো, এইটার জন্য কাঠের তক্তার নিশ্চয়ই একটা কাজ করতে হয়েছে, এবং যে কাজটা করা লাগছে কাঠের তক্তাটি, সেটাকে আমি বলতে পারি যে কাঠের তক্তাটি এক্ষেত্রে কিন্তু একটা মন্দন দিয়েছে। মন্দনের ফলে কাঠের তক্তাটি যে মন্দন সৃষ্টি করেছে, সেই মন্দনের কারণেই গুলিটি কি করতে পারছে, গুলিটি থেমে যেতে পারছে। তাহলে কাঠের তক্তাটি মনে করলাম যে কাঠের তক্তাটি যে মন্দনকারী বা বাধাদানকারী যে বল দিল, সেই বলের পরিমাণটাকে যদি আমি এফ বলি, যে কাঠের তক্তাটা যে বাধাদানকারী বল দিল, সেই বাধাদানকারী বলের মানটাকে যদি আমি এফ বলি, এবং সেই বলের দ্বারা ও কাঠের তক্তাটি কত স্থান জুড়ে কাজ হয়েছে, যেহেতু পুরুত্ব এক্স, তাহলে এক্স পরিমাণ জায়গা জুড়ে কাজ হয়েছে এই বাধাদানকারী বলের দ্বারা, এবং কাঠের তক্তাটি কি গুলিটির উপর একটা মন্দন দিয়েছে বা মন্দন সৃষ্টি করেছে। তো এবার ডাব্লিউর জায়গায় আমি কি বলতে পারি, যে ডাব্লিউর জায়গায় যে সিম্পলি হবে কি, ডাব্লিউর জায়গায় হবে এফ এক্স। এটা হচ্ছে কি, ওই যে বাধাদানকারী বল এফ এর দ্বারা কাঠের তক্তাটা যে পরিমাণ কাজ করলো গুলিটির উপর, এবং তাতে গুলিটির গতিশক্তির কি পরিবর্তন হলো, কৃতকাজ যেহেতু গতিশক্তি পরিবর্তনের সমান, কাজ শক্তি উপপাদ্য থেকে আমরা জেনেছি। তো এটা হলো হাফ এম ইউ স্কয়ার মাইনাস, মানে কারণ আমি যদি ডিফারেন্সটা চিন্তা করি, গতিশক্তির পরিবর্তন, আমার কিন্তু এই কোনটা থেকে কোনটা বিয়োগ দিব এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, কারণ আগে ছিল হাফ এম ইউ স্কয়ার, পরে হয়ে গেল জিরো। তাহলে আমি যে সিম্পলি মাথায় রাখতে পারি যে এই ক্ষেত্রে যে গতিশক্তি পরিবর্তনটি, এটা জাস্ট সিম্পলি হাফ এম ইউ স্কয়ার। এবার একটা জিনিস, আমি যে এফ এক্স না, এফ এক্স কে চাইলে আমি কি লিখতে পারি, এফ মানি কি, এফ মানি তো আমার চাইলে আমি এম এ লিখতে পারি এখানে। তাহলে এমটা কি, এমটা হচ্ছে এখানে কার উপর বাধাদানকারী বলটা কাজ করতেছিল, এই যে বন্দুকের যে গুলিটা, সেই গুলিটির উপর। তাহলে আর এটা কি, এটা হচ্ছে এই ক্ষেত্রে যে মন্দন, কাঠের তক্তাটি যে পরিমাণ মন্দন দিচ্ছিল গুলিটার উপর, সেটা হচ্ছে এ। তাহলে এটাকে আমি বলতে পারি এম এ এক্স ইকুয়ালস টু কি হাফ এম ইউ স্কয়ার, সিম্পল। এটাকে যদি আমি বলি যে 1 নম্বর সমীকরণ। এবার দেখা যাক পরের কেসে কি হবে। পরের কেসে যখন গুলিটির বেগ কত গুণ করা হচ্ছে, 3 গুণ করা হচ্ছে, তখন আমরা মনে করলাম যে তখন যদি আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি 3টি কাঠের তক্তা, বাট আমরা নিশ্চিত না যে কয়টা কাঠের তক্তা ভেদ করতে পারবে। বাট তখন এটা হচ্ছে কি, আগে যেটা দেখলাম এটা হচ্ছে ফার্স্ট কেস, আগে যেটা দেখলাম এটা মনে করলাম আমাদের ফার্স্ট কেস, আর এখন যেটা দেখবো সেটা হচ্ছে সেকেন্ড কেস। তো সেকেন্ড কেসের জন্য আমরা ধরে নিলাম যখন গুলির বেগ 3 গুণ করা হচ্ছে, তখন এটি মনে করলাম যে এত সংখ্যক, আমরা জানি না যে এন সংখ্যক, তখন মনে করলাম যে এন সংখ্যক তক্তা ভেদ করতে পারবে। তখন আমরা মনে করলাম যে এন সংখ্যক তক্তা ভেদ করতে পারবে, এন সংখ্যক তক্তা ভেদ করতে পারবে যদি আমরা মনে করি। তাহলে এই কেসের জন্য আমরা কাজ শক্তি উপপাদ্য যদি লিখতে চাই, সেটা কি হবে, এবারও আমরা জানি যে কৃতকাজ হচ্ছে গতিশক্তির পরিবর্তনের সমান। তাহলে কৃতকাজ যদি গতিশক্তি পরিবর্তনের সমান হয়, এই ক্ষেত্রে কৃতকাজের জায়গায় আমি কি লিখবো, কৃতকাজের জায়গায় এফ বাধাদানকারী বল। এবার খেয়াল করে দেখো যে বাধাদানকারী বল, যেহেতু প্রতিটি কাঠের তক্তা একই রকমের তক্তা, তার মানে সবগুলোর বাধাদানকারী বলই কি একই রকম। তাহলে আমরা যে বাধাদানকারী বল এফ, সেটাকে বা এফ কে আমি এম এও লিখতে পারি, মন্দনের সাহায্যে একবারই লিখে নিতে পারি। তাহলে এফ এর জায়গায় যদি আমি এম এ লিখি, তাহলে এম এ আর এই ক্ষেত্রে কিন্তু পুরুত্বটা কি, আমরা যদি এন সংখ্যক তক্তা চিন্তা করি, একটা তক্তার পুরুত্ব কি ছিল, একটা তক্তার পুরুত্ব ছিল এক্স। তো একটা তক্তার পুরুত্ব যদি এক্স হয়,
তাহলে আমাদের n সংখ্যক তক্তার পুরুত্ব কি হবে? n সংখ্যক তক্তার পুরুত্ব হবে nx। তাহলে আমার এই ক্ষেত্রে দূরত্বের জায়গায় আমি কি বসাবো? কারণ আমার যে গুলিটি ভেদ করতেছে, গুলিটি যখন কাঠের তক্তাকে ভেদ করতেছে, তখন তো এই n সংখ্যক তক্তার পুরুত্ব ভেদ করে যাবে, তাই না? তার মানে nx পরিমাণ দূরত্ব জুড়ে যাবে। তাহলে আমরা বলের জায়গায় লিখলাম ma, আর দূরত্বের জায়গায় বা সরণের জায়গায় লিখলাম nx। তাহলে ইকুয়ালস টু ডেল ইকের জায়গায় কি হবে? এই ক্ষেত্রে গুলিটি যখন এটাকে ভেদ করতেছিল, ভেদ করার আগে গুলিটির যে বেগ সেটা কি ছিল? হাফ m। ইউ এর জায়গায় কি হবে? এবার যেহেতু আগের বারে যে আদিবেগ সেটা ছিল ইউ, এবার যেহেতু আদিবেগটা কি হবে? তার 3 গুণ। তাহলে আমি বলতে পারি 3u। তাহলে হাফ m 3u হোল স্কয়ার। আর এবারও কিন্তু যে কটা তক্তাই যাক, সেটা ভেদ করার পর তো ওর পরে যে গতিশক্তি সেটা কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। তো এবার যে গতিশক্তি পরিবর্তন সেটাকে আমি বলতে পারি হাফ m আর 3u স্কয়ার, মানে কি 9u স্কয়ার। 9টাকে আমি এখানে লিখি, 9 আর u স্কয়ার এখানে। তাহলে এবার এটাকে যদি আমি বলি যে 2 নাম্বার ইকুয়েশন, এবার আমি যে সিম্পলি কি করব? আমি 2 নাম্বার ইকুয়েশনকে 1 নাম্বার ইকুয়েশন দিয়ে ভাগ দিব। তাহলে আমরা কি পাই? আমরা 2 নাম্বার ইকুয়েশনকে যদি 1 নাম্বার ইকুয়েশন দিয়ে ভাগ দিই, তাহলে আমরা সিম্পলি কি বলতে পারি? আমরা সিম্পলি বলতে পারি যে এই ক্ষেত্রে বোঝাই যাচ্ছে এটা দিয়ে যদি এটাকে ভাগ দেওয়া হয় ma nx, এখানে আছে কি ma nx আর এই পাশে আছে কি ma x, তাহলে যে সিম্পলি কি হবে? n, আর এই পাশে আছে হাফ mu স্কয়ার, আর এখানে আছে 9/2, 9 ইন্টু হাফ mu স্কয়ার। মানে এটা দিয়ে যদি এটা ভাগ দিই তাহলে আমরা n কত পাচ্ছি? 9। তাহলে nটা আমরা কত পাচ্ছি? nটা পাচ্ছি আমরা 9। তার মানে কি 9টি তক্তা ভেদ করতে পারবে। তার মানে আমাদের যে গেস ছিল হয়তো প্রাইমারিলি যে বেগটা 3 গুণ করলে, যে গুলির বেগটা যদি 3 গুণ করা হয় তাহলে আগে যেহেতু একটি তক্তা ভেদ করছিল, এবার হয়তো 3টি তক্তা ভেদ করবে। এই গেসটা আসলে সঠিক না। আমার একই পুরুত্বের কাঠের তক্তা কয়টা ভেদ করবে গুলিটি? যদি গুলির বেগ 3 গুণ করা হয় 9টা তক্তা ভেদ করতে পারবে। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? 9। তো এটাকে কিন্তু এত পরিশ্রম করার দরকার ছিল না, আমরা চাইলে খুব ইজিলি এটা করে ফেলতে পারতাম, মানে কাজ শক্তি উৎপাদ্য বা এত কিছু না ভেবে। যদিও কাজ শক্তি উৎপাদন নিয়ে ডিসকাস করলাম, কারণ এটা থিওরিতে আমরা পড়ে এসেছি এবং ফিজিক্সের খুবই গুরুত্বপূর্ণ একটা ফেনোমেনা, তো এটা আমাদের জানতে হবে। বাট এত পরিশ্রম করার দরকার ছিল না এই টাইপের প্রশ্নে অ্যান্সার করার জন্য। কারণ সাপোজ যখন গুলিটি রাইফেলের গুলি তক্তাভেদ করতে পারে তো প্রাইমারি কেস, হ্যাঁ, বাট পরে যখন গুলির বেগ 3 গুণ করা হয় তখন কয়টা তক্তা ভেদ করবে সেটা যদি আমরা জানতে চাই, তখন আমরা যে সিম্পলি কি করব? আমরা জানি যে ইকে ইকুয়ালস টু হাফ m v স্কয়ার, তাই না? তাহলে ইকে ইকুয়ালস টু হাফ m v স্কয়ার যদি হয়, তাহলে আমি এখান থেকে বলতে পারি যে ইকে ভেরিজেস v স্কয়ার। তাহলে যদি গুলির বেগটা কি করা হয়? যদি গুলির বেগটা 3 গুণ করা হয়, যদি গুলির বেগ 3 গুণ করা হয়, তাহলে আমার গতিশক্তি কত গুণ হবে? গতিশক্তি হবে 3 স্কয়ার, তার মানে 9 গুণ। তার মানে গতিশক্তি হবে 9 গুণ। আর দেখো, যদি প্রথম যে গতিশক্তি ছিল তা দিয়ে যদি একটা কাঠের তক্তা ভেদ করতে পারে, তাহলে 9 গুণ বেশি গতিশক্তি দিয়ে কটা তক্তা ভেদ করতে পারবে? 9টা তক্তা ভেদ করতে পারবে, কারণ একটা তক্তা ভেদ করার জন্য তো ওই প্রথমের অতটুকু গতিশক্তি যথেষ্ট ছিল। আর তার থেকে যদি 9 গুণ গতিশক্তি হয়ে যায়, তাহলে এরকম কি 9টা তক্তা ভেদ করতে পারবে। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সারটা কি হবে? যে একটি রাইফেলগুলি একটা তক্তা ভেদ করতে পারে, যদি গুলির বেগ 3 গুণ করা হয়। যদি গুলির বেগ 3 গুণ করা হয়, তাহলে একই পুরুত্বের 9টি কাঠের তক্তা ভেদ করতে পারবে। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এই ক্ষেত্রে। যদি গুলির বেগ 3 গুণ করা হয় তাহলে 9টি কাঠের তক্তা ভেদ করতে পারবে। যদি গুলির বেগ 4 গুণ করা হয় তাহলে কয়টি কাঠের তক্তা ভেদ করতে পারবে? 16টি। সবসময় স্কয়ার্ড, কারণ আমরা এই যে গতিশক্তির সূত্র থেকে এটা খুব ইজিলি বুঝতে পারি যে কি ইকুয়ালস টু হাফ m v স্কয়ার। তাহলে এই আজকের যে লেসনে আমরা গতিশক্তি থেকে কিছু সমস্যা দেখলাম, তাই না? আমরা আরো কিছু সমস্যা দেখব পরবর্তী অংশে, তাই না? আমরা তো আগেই বলে নিয়েছি যে গতিশক্তির সমস্যাগুলোকে আমরা কয়টা অংশে ভাগ করে তারপর কয়টা ভিডিওতে আমরা শেখার চেষ্টা করব। তো আজকের প্রথম অংশে আমরা 3টা সমস্যা দেখলাম। 3টা সমস্যা যা দেখলাম, তার প্রথমটি ছিল যে 3 কেজি ভরের একটা পাথরকে একটা বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলো, তো 2 সেকেন্ড পর ওর গতিশক্তি কত সেটা আমরা বের করছি। তারপরের যে সমস্যাটি দেখলাম সেটা হচ্ছে যে হাতির, যে 6000 কেজি ভরের একটি দৌড়ানো হাতির সামনে পড়লে দিনটা খারাপ যাবে। এই ক্ষেত্রে 1 কেজি ভরের একটি কামানের গোলাকে কত দ্রুত ছুটতে হবে যদি সেটি গতিশক্তি
কি হাতিটির সমান হয়। তো এই ক্ষেত্রে আমরা অ্যান্সার বের করলাম যে কামানের গোলাটিকে 775 মিটার পার সেকেন্ড বেগে ছুটতে হবে। তারপর আমরা এটা চিন্তা করলাম, এটা নিয়ে কিছুক্ষণ ডিসকাস করলাম। অবশেষে আমরা যেটা করলাম, যে সমস্যাটি জানলাম সেটা হচ্ছে যে রাইফেলের গুলি একটা কাঠের তক্তাকে ভেদ করতে পারে যদি গুলির বেগ 3 গুণ করা হয়। যদি গুলির বেগ 3 গুণ করা হয় তাহলে কয়টি কাঠের তক্তা ভেদ করতে পারবে? সেক্ষেত্রে আমরা জানলাম 9টি কাঠের তক্তা ভেদ করতে পারবে। তাহলে এই কয়টি প্রবলেম আমরা এই প্রথম অংশে ডিসকাস করলাম। পরবর্তী অংশে আমরা গতিশক্তির আরো কিছু সমস্যা দিব। ধন্যবাদ সবাইকে।